অন অ্যাভারেজ একটা বাংলাদেশি মাইগ্রেন্ট ওয়ার্কার বা একটা বাংলাদেশি প্রবাসী বাংলাদেশে রেমিটেন্স পাঠায় অফ $203 পার মান্থ, বাট একটা পাকিস্তানি ইমিগ্রেন্ট পাঠায় $275 পার মান্থ, একজন ইন্ডিয়ান পাঠায় $400 পার মান্থ, অ্যান্ড একটা ফিলিপিন্সের মাইগ্রেন্ট ওয়ার্কার ওদের দেশে রেমিটেন্স হিসাবে পার মান্থ পাঠায় অ্যারাউন্ড $560 পার মান্থ, উইচ ইজ অলমোস্ট 3 times অফ বাংলাদেশ। এখন এই জিনিসটা কেন অন্যান্য আমাদের আশেপাশের দেশের সাথে আমাদের ডিফারেন্সটা এত ভাস্ট কেন, স্পেশালি ইন্ডিয়া আর ফিলিপিন্সের সাথে আমাদের এই যে গ্যাপটা, ইনকাম গ্যাপটা, প্রবাসীদের একটা ইনকাম গ্যাপ, এটা কেন? আজকে আমরা এই কোয়েশ্চেনের আনসার দেওয়ার চেষ্টা করবো এই ভিডিওতে। এখন এই কোয়েশ্চেনের আনসারটা বোঝার জন্য আপনার মাইগ্রেন্ট ওয়ার্কারের হিস্ট্রিটা বুঝতে হবে। ইন্ডিয়া, বাংলাদেশ, পাকিস্তান এরা সবাই অলমোস্ট সিমিলার টাইমে কিন্তু মাইগ্রেন্ট ওয়ার্কার পাঠানো শুরু করছে, অ্যারাউন্ড 1970s সময় বেসিক্যালি মিডল ইস্টের যে একটা অয়েল বুম হইলো, মিডল ইস্টের মানুষজন বুঝলো যে আমাদের এই আরো তেল বের করে দুনিয়াতে তেল বেচার জন্য আমাদের আরো অনেক কনস্ট্রাকশন করা লাগবে। তখন থেকে ওরা ডিসাইড করলো যে আমরা অন্যান্য দেশ থেকে ওয়ার্কার আনবো। তখন ওরা প্রাইমারিলি তাকাইছে টুয়ার্ডস ইন্ডিয়া অ্যান্ড পাকিস্তান। ইন্ডিয়ান পাকিস্তান থেকে তখন ওরা আরো এরকম মাইগ্রেন্ট ওয়ার্কার্সদের আনা শুরু করলো। প্রাইমারিলি 3টা কাজে ওরা এরকম মাইগ্রেন্ট ওয়ার্কার্স নিত, রাইট? 3টা মেইন টাইপ অফ কাজ, একটা হচ্ছে তেল, একটা কোনো সার্ভিস রিলেটেড কাজ, আর একটা হচ্ছে কোনো কনস্ট্রাকশন রিলেটেড কাজ। সো প্রাইমারিলি এই 3টা কাজের জন্য ওদের কাছে মানুষ দরকার, ঠিক আছে? এখন এর জন্য ওরা মানুষজন নেওয়া শুরু করছে। ফিলিপিন্স কিন্তু এখনো পিকচার আসেনি, তো ওরা ইন্ডিয়ার পাকিস্তান থেকে অনেক ওয়ার্কার্স অলরেডি নেওয়া শুরু হয়ে গেছে। এটা হচ্ছে অ্যারাউন্ড 1970s সময়। ফিলিপিন্সের গভর্নমেন্ট যখন দেখলো যে ইন্ডিয়ার পাকিস্তান থেকে এত ওয়ার্কার যাচ্ছে, গিয়ে এত রেমিটেন্স পাঠাচ্ছে ওদের দেশে, অ্যান্ড ওদের দেশে এত লাভ হচ্ছে, এত ইকোনমিক বুম হচ্ছে বিকজ ওদের মাইগ্রেন্ট ওয়ার্কাররা গিয়ে ওখানে কাজ করতেছে, তখন ফিলিপিন্সের গভর্নমেন্ট কিছু পলিসি বানাইলো যেটা ওদের এই যে ইমিগ্রেন্ট ওয়ার্কার ইন্ডাস্ট্রিতে ওদের ওয়েজেস সবচেয়ে হাইয়েস্ট করে দিল। ওই পলিসিটা নিয়ে আমরা একটু পরে কথা বলবো। সো এই সময় বাংলাদেশ কি করতেছিল? সো বাংলাদেশ 1976-এ মাইগ্রেন্ট ওয়ার্কার পাঠানো শুরু করলো। বাই দিস টাইম অলরেডি আমাদের আশেপাশে সব দেশ কিন্তু পাঠায়। ইন্ডিয়া, ইন্ডিয়া, পাকিস্তান, চায়না, শ্রীলঙ্কা, ফিলিপিন্স সব দেশ অলরেডি পাঠাচ্ছে। তো বাংলাদেশ তো স্বাধীনই হয়েছে অ্যারাউন্ড 1971। সো এর ঠিক কিছুদিন পরে অ্যারাউন্ড 1976-এ ওরা পাঠানো শুরু করলো। বাংলাদেশের মানুষ যখন মাইগ্রেন্ট ওয়ার্ক হিসেবে যাওয়া শুরু করলো, তখন ওরা দেখলো যে ইন্ডিয়ানরা অলরেডি সব হোয়াইট কলার জবস নিয়ে নিছে। অ্যাজ উই নো, 2টা প্রাইমারি টাইপস অফ জবস আছে, একটা হচ্ছে হোয়াইট কলার জবস আর একটা হচ্ছে ব্লু কলার জবস। তো ব্লু কলার জবস হচ্ছে যেগুলি করতে আপনার অত স্কিলস বা অত নলেজ লাগে না, আপনি জাস্ট গায়ে খাটলেই হয়ে যায়। যেমন আমি যেমন এখন সুপার মার্কেটে কাজ করি, তো এটা যেমন একটা ব্লু কলার জব, আমি যে সুপার মার্কেটে শেলফে প্রোডাক্টস ভরি, জাস্ট আমার গায়ের জোরে কাজ করতেছি। বাট একটা হোয়াইট কলার জব হচ্ছে একটা জব যেটার জন্য ইউ নিড টু বি মোর স্কিলড অর এডুকেটেড, অর মানে আপনার গায়ে খাইতে খেলে আপনি টাকা ইনকাম করতেছেন না, রাইট? বা আপনার অনেক ভালো ম্যানেজারিয়াল স্কিলস হইতে পারে, যেমন ধরেন ডক্টর, ইঞ্জিনিয়ার, এগুলো সবাই মোটামুটি হোয়াইট কলার জবস। তারপর ধরেন আপনি কোনো একটা রেস্টুরেন্ট ম্যানেজার, আপনি ম্যানেজার স্কিলস দিয়ে আপনি ম্যানেজার হয়েছেন, সো ওটা যেমন একটা হোয়াইট কলার জব। সো বাংলাদেশ দেখলো যে ইন্ডিয়ানরা অলরেডি সব হোয়াইট কলার জব নিয়ে নিছে, আমাদের জন্য এখন ব্লু কলার জব বাদে আর কোনো জব করা পসিবল না। বাট ফিলিপিন্সের গভর্নমেন্ট কিন্তু এটা করেনি। ফিলিপিন্সের গভর্নমেন্ট দেখছে যে আচ্ছা, অলরেডি ইন্ডিয়ার মানুষজন অনেক হোয়াইট কলার জব নিয়ে নিচ্ছে, ইন্ডিয়া পাকিস্তান অনেক মানুষকে হোয়াইট কলার জব নিয়ে নিচ্ছে, আমরা এরকম তো বাংলাদেশ যেমনি ব্লু কলার জব দিকে যাচ্ছে, আমরা এমনি যাব। আমরা যেটা করবো যে, অ্যাজ আই সেড আর্লি, ফিলিপিন্সের গভর্নমেন্ট একটা লেবার অ্যাক্ট পলিসি বানাইছে। তো ওই পলিসিতে মেইনলি ছিল যে আমরা আমাদের ওয়ার্কার্সদের পাঠাবো, কিন্তু আমরা আমাদের ওয়ার্কার্সদেরকে মোটামুটি কোনো একটা স্কিলস শিখায় আর ইংলিশে প্রফিশিয়েন্ট করে তারপর পাঠাবো। আমাদের যে ওয়ার্কাররা যাবে ওরা যেন ইদার কোনো না কোনো স্কিল জানে, রাইট? ইদার এডুকেশন হোক বা অন্য যে কোনো স্কিল হোক, ওয়েল্ডিং বা অলরেডি আগে থেকে স্কিল হোক, অ্যান্ড ইংলিশে ওরা যেন ভালো হয়। এগুলা শিখার পরে আমাদের ওয়ার্কার যাবে, এছাড়া আমাদের ওয়ার্কার যাবে না। সো এরপরে দেখা গেল যে তার 5-10 বছর পর দেখা গেল যে একটা রেস্টুরেন্টে যেখানে ম্যানেজার হিসেবে ঢুকতেছে একটা ফিলিপিন্সের একজন মাইগ্রেন্ট ওয়ার্কার, ওই রেস্টুরেন্টে একটা নর্মাল ওয়েটার বা একটা ক্লিনার হিসেবে ঢুকতেছে একটা বাংলাদেশি প্রবাসী ওয়ার্কার, রাইট? অ্যান্ড এর ঠিক পরেই মিডল ইস্টের যে গভর্নমেন্ট, ওরা ডিসাইড করলো যে আচ্ছা, আমরা যে এত মাইগ্রেন্ট ওয়ার্কার আনতেছি, আমরা প্রত্যেকটা দেশের জন্য একটা মিনিমাম ওয়েজ সেট করবো অ্যাকর্ডিং টু দ্যার স্কিল লেভেল। তো বাংলাদেশের জন্য ওরা একটা মিনিমাম ওয়েজ সেট করলো অফ $100 পার মান্থ। ঠিক আছে, যে কোনো একটা বাংলাদেশি ওয়ার্কার যদি আসে তাকে মিনিমাম $100 পার মান্থ দেওয়া হবে। হাউএভার তারা যখন একটা ফিলিপিন্সে যখন করলো,
তখন ওরা সেট করলো অফ $400 পার মান্থ। কেন? বিকজ ফিলিপিন্সের যে ওয়ার্কার্সরা ওরা আরো বেশি স্কিল্ড, ওরা আরো বেশি ইংলিশে প্রফিশিয়েন্ট। হাওয়েভার বাংলাদেশের মানুষজন এত বেশি স্কিল নেয় না, তো ইংলিশ পারেও না। এরপর থেকেই মিনিমাম ওয়েজ সেট হয়ে গেল। অ্যান্ড এইটার একটা লং টার্ম ডিসঅ্যাডভান্টেজ বাংলাদেশি ওয়ার্কার্সদের নিতে হয়েছে। দ্যাট ইজ, বাংলাদেশ থেকে যদি যারা স্কিল্ড হয়েও যাইতো, তারপরও তার $100 দিয়ে শুরু করতে হচ্ছে, কারণ তার মিনিমাম ওয়েজ অলরেডি $100 হিসাবে সেট করা পার মান্থ। অ্যান্ড অন দ্য ফ্লিপ সাইড, ফিলিপিন্সে কি আনস্কিল ওয়ার্কার নেই? অবশ্যই ফিলিপিন্সের অনেক আনস্কিল ওয়ার্কার আছে। ওরাও যখন যাচ্ছে, ইভেন দো ওরা আনস্কিল, তাও ওদের স্টার্টিং স্যালারি মিনিমাম $400 হইল। আমরা কি করতে পারি? আমরা এখন ফিলিপিন্সের যে এই একটা লেবার অ্যাক্ট, যেটাকে বলে হচ্ছে আপনার মাইগ্রেন্ট ওয়ার্কার্স অ্যান্ড ওভারসিজ অ্যাক্ট অফ 1995, এইটাকে আমরা ডুপ্লিকেট করার চেষ্টা করতে পারি। সো ফিলিপিন্সের গভর্নমেন্ট এই অ্যাক্টে বা এই পলিসিতে ফার্স্টলি অ্যাজ আই সেড আর্লিয়ার বলছে যে তোমরা যাবা বাইরে কাজ করতে যাও, কিন্তু স্কিল হয়ে যাইতে হবে আর প্রপার ইংলিশ শিখে যাইতে হবে। এরপরে ফিলিপিন্সের গভর্নমেন্ট আরো বলছে তোমরা যেই দেশে যাও কে কাজ করো, তোমরা যদি ওই দেশে কোনো সমস্যায় পড়ো, আমি আসি তোমাদের সাথে। আমি অলওয়েজ, তুমি যেই সব, তুমি ধরো একটা প্রবলেম করে জেলে চলে গেলা, বা তোমার কোনো ইঞ্জুরি হইলো, আল্লাহ না করুক তুমি মরে গেলা, সব কিছু আমি সর্ট আউট করবো। আমি তোমাকে, যদি কোনো প্রবলেমে পড়ো ওই দেশে, আমি তোমাকে ওই দেশ থেকে ফেরত আনবো এখানে। দ্যাট ইজ মাই রেসপন্সিবিলিটি। বাট আপনি প্রবলি শুনছেন যে বাংলাদেশি গভর্নমেন্ট এরকম কিছু করেন। অনেক সময় মাইগ্রেন্ট ওয়ার্কাররা বাইরে মারা যায়, ওদের ডেড বডি পর্যন্ত বাংলাদেশে আনতে অনেক ডিফিকাল্ট হয়ে যায়। সো এই অ্যাক্টটাকে আমাদের প্রপারলি ডুপ্লিকেট করা উচিত। বাংলাদেশের গভর্নমেন্টের প্রপার স্টেপস নেওয়া উচিত, অ্যান্ড মাইগ্রেন্ট ওয়ার্কার্সদেরকে বলা উচিত যে আমি তোমার সাথে আসি, তুমি যে কোনো প্রবলেমে পড়ো, আমি অলওয়েজ তোমাকে বাঁচাবো, আই এম দেয়ার টু হেল্প ইউ আউট, রাইট? তো এই জিনিসটা যখন একটা বাংলাদেশি মাইগ্রেন্ট ওয়ার্কার বুঝবে বা প্রপারলি জানবে, তখন সে আরও কনফিডেন্ট হবে, আরও কনফিডেন্ট সে প্রপারলি স্কিলস গেইন করে তারপর সে বাইরে যাওয়ার চেষ্টা করবে টু ওয়ার্ক অ্যান্ড আর্ন মানি, রাইট? সো ফর এক্সাম্পল, আপনি একটা বিজনেস দিতে যাচ্ছেন, ঠিক আছে? তো যে ধরেন কোনো প্রোডাক্ট আপনি মার্কেটে লঞ্চ করে বেচতে যাচ্ছেন, এনি বিজনেস, ধরেন ফর এক্সাম্পল একটা ফোন। সো একটা ফোনের কোম্পানি খোলার জন্য আপনার একদম নাম্বার ওয়ান স্টেপ কি? নাম্বার ওয়ান স্টেপ হচ্ছে একটা ভালো ফোন বানানো, লাইক প্রোডাক্টটা ভালো বানানো, একটা ভালো প্রোডাক্ট বানানো। সো এরপরে আপনি ওটাকে দুনিয়ার কাছে মার্কেটিং করবেন, এরপর দুনিয়া যখন ভালো লাগবে তারা সেটা কিনবে, রাইট? সো দ্যাট ইজ হোয়াট ফিলিপিন্স গভর্নমেন্ট ডিড। ওরা কি করছে? ওরা আগে একটা ভালো প্রোডাক্ট বানাইছে, মানে একটা ভালো ফোন বানাইছে, বা ধরেন একটা ভালো মাইগ্রেন্ট ওয়ার্কার বানাইছে, রাইট? ফোন ওয়াজ অ্যান এক্সাম্পল, বাট ইন রিয়েল লাইফ ওরা একটা ভালো মাইগ্রেন্ট ওয়ার্কার বানাইছে। এরপরে ওরা এটাকে দুনিয়ার কাছে মার্কেট করছে, স্পেশালি মিডল ইস্টার্ন কান্ট্রিজদের কাছে। যখন মিডল ইস্টার্ন কান্ট্রিজরা বুঝছে যে হ্যাঁ, ওদের ওয়ার্কাররা ভালো, ওদেরকে লাগবে, তখন ফিলিপিন্সের গভর্নমেন্ট যেটা করছে, ওদের সাথে অনেক এগ্রিমেন্ট করছে যে আমাদের ওয়ার্কারদের এটা দিতে হবে, আমাদের ওয়ার্কারকে জন্য এটা করতে হবে, এটা করতে পারবে না, আপনারা তাকে দিয়ে এরকম ফালতু কাজ করতে পারবেন না, আপনারা তাকে এই পরিমাণে রেসপেক্ট দিতে হবে। আমরা ব্লাবলি আরও অনেক এগ্রিমেন্টস করছে উইথ মিডল ইস্টার্ন কান্ট্রিজের গভর্নমেন্টের সাথে ফিলিপিন্সের গভর্নমেন্ট, যেটার কারণে ফিলিপিন্সের একটা মাইগ্রেন্ট ওয়ার্কার মেক্স মোর মানি দেন এনি বাংলাদেশি migrant worker in a Middle Eastern country, and also has more rights and is more respected at the workplace compared to any Bangladeshi migrant worker. এখন আপনি ইন্ডিয়াকে যতই হেট করেন না কেন, আপনি এটা মানতে হবে যে ইন্ডিয়া কিন্তু মানে কি বলবো, একটা ইজ আ ফ্যাক্টরি অফ মেকিং স্কিল্ড ওয়ার্কার্স, রাইট? নট অনলি স্কিল্ড আনস্কিল্ড বোথ। ইন্ডিয়ান মানুষজন, ইন্ডিয়া ইজ দ্য অনলি কান্ট্রি যারা হোয়াইট কলার জবসেরও অনেক মানুষ বানাইতে পারবে, আবার ব্লু কলার জবসেরও অনেক মানুষ বানাইতে পারবে। আপনি যদি ইউএসএতে যান বা ধরুন অস্ট্রেলিয়াতে আসেন, আপনি দেখবেন যে একটা অনেক বড় কোম্পানি, ওই কোম্পানির সিইও ইন্ডিয়ান, ওই কোম্পানিটার অনেক ক্লিনারও ইন্ডিয়ান। কারণ ইন্ডিয়া ইজ আ দেশ অনেক বিশাল, অনেক মানুষ, ওরা স্কিল্ড আনস্কিল্ড বোথ অনেক ওয়ার্কার্স ওরা বানাইতে পারে। সো দিস মাস্ট বি অ্যাপ্রিসিয়েটেড, অ্যান্ড যেটার কারণে ইন্ডিয়ান ওয়ার্কার্স আর মেকিং আ লট অফ মানি অ্যাব্রড, রাইট? এখন আমরা বাংলাদেশ অ্যাজ আ কান্ট্রি কি শিখতে পারি বা কি জিনিসপত্র ইমপ্রুভ করতে পারি সো দ্যাট আমাদের মাইগ্রেন্ট ওয়ার্কার্সরা বিদেশে আরো বেশি টাকা ইনকাম করতে পারে? ফার্স্ট স্টেপ যেটা করতে হবে হচ্ছে আমরা যে ওয়ার্কার্স বিদেশে পাঠাচ্ছি, ওদেরকে আমাদের একটা প্রোডাক্ট হিসাবে দেখতে হবে, অ্যান্ড নট জাস্ট আ নাম্বার অর নট জাস্ট আ স্ট্যাটিস্টিক, রাইট? যেমন আপনি দেখবেন অনেক গভর্নমেন্ট রিপোর্টসে আসে যে বাংলাদেশ এই বছর মালয়েশিয়া 5 লাখ মানুষ পাঠাইছে, কুয়েতে 10 লাখ মানুষ পাঠাইছে। তো এটা মানে কি? মানে উই আর অনলি ফোকাসিং অন দ্য কোয়ান্টিটি অফ পিপল দ্যাট উই আর সেন্ডিং, বাট এটা করা যাবে না। উই হ্যাভ টু ফোকাস মোর অন কোয়ালিটি দেন কোয়ান্টিটি, রাইট? মানে আমরা ফিলিপিন্সের গভর্নমেন্ট মতো আমরা যে ওয়ার্কার্স বিদেশে পাঠাবো, তার আগে উই হ্যাভ টু মেক শিওর যে ওরা স্কিল্ড, ওরা প্রপারলি ইংলিশ জানে। যেহেতু ওয়ার্কার্স
গুলাকে আমরা একটা প্রোডাক্ট হিসেবে দেখতেছি, উই হ্যাভ টু মেক শিওর দ্যাট উই আর ট্রাইং টু সেল দ্য বেস্ট পসিবল প্রোডাক্ট। সো লেবার্সদেরকে বা ওয়ার্কার্সদেরকে আমাদের একটা প্রোডাক্ট হিসাবে দেখতে হবে ইনস্টেড অফ জাস্ট আ নাম্বার, রাইট? দ্যাট ইজ দ্য ফার্স্ট স্টেপ, অ্যান্ড উই হ্যাভ টু ট্রাই আওয়ার বেস্ট টু ইমপ্রুভ দিস প্রোডাক্ট অ্যাজ মাচ অ্যাজ পসিবল। সেকেন্ড জিনিস যেটা আমাদের করা উচিত ইজ, পুরো দুনিয়াতেই বাংলাদেশ এর একটা ব্র্যান্ডিং হচ্ছে চিপেস্ট, যে বাংলাদেশকে মানুষ কেন চিনে, ওরা সস্তায় কাজ করে দিতে পারে। এই ব্র্যান্ডিংটা থেকে সরে আসতে হবে, যেটা ইজ গোনা বি ভেরি ভেরি ডিফিকাল্ট, বিকজ এটার জন্যই বাংলাদেশ আসলে পুরো দুনিয়াতে পরিচিত। বাট উই হ্যাভ টু মেক শিওর যে এই ব্র্যান্ডিংটা থেকে আমরা সরে আসি। ইনস্টেড অফ জাস্ট প্রোভাইডিং আ চিপ সার্ভিস, উই শুড অ্যাগেন ফোকাস অন প্রোভাইডিং দ্য বেস্ট সার্ভিস, রাইট? তো আমাদের যে কোনো হোক প্রোডাক্ট বা হোক সার্ভিস হোক ফ্রিল্যান্সিং বা যেটাই হোক, আমাদের ফোকাস করা উচিত অনেক হাই ভ্যালিউ প্রোডাক্ট বা সার্ভিস প্রোভাইড করা, ইনস্টেড অফ যে সবচেয়ে সস্তা একটা প্রোডাক্ট বা সার্ভিস দিচ্ছি আমরা, রাইট? ওই ব্র্যান্ডিংটা থেকে যখন আমরা সরে আসবো, দ্যাট উইল হেল্প আস মেক মোর মানি, রাইট? কারণ আমরা চিপেস্ট থেকে সরে আমরা গুড কোয়ালিটি একটা ব্র্যান্ডিং আসলে আমরা আরো হায়ার প্রাইস চার্জ করতে পারবো ফর এনি অফ আওয়ার প্রোডাক্টস, এনি অফ আওয়ার সার্ভিসেস, অর এনি অফ আওয়ার মাইগ্রেন্ট ওয়ার্কার্সদের, বাংলাদেশি মাইগ্রেন্ট ওয়ার্কার্সদেরকে কেন মানুষ বিদেশে নেয়? বিকজ ওরা জানে ওরা সস্তা কাজ করে দিবে। ওইটার থেকে সরে এসে আমাদের বলতে হবে যে না, আমাদের মাইগ্রেন্ট ওয়ার্কার্সরা ভালো কাজ করে দিবে ইনস্টেড অফ সস্তা। দ্যাট ইজ দ্য সেকেন্ড স্টেপ দ্যাট আই বিলিভ উই মাস্ট টেক, রাইট? থার্ড স্টেপ যেটা হচ্ছে যে আমাদের চেষ্টা করতে হবে ইমপ্রুভ করার, রাইট? যে বিদেশে যাওয়ার যে পুরো সিস্টেমটা, এই সিস্টেমটাকে ইমপ্রুভ করা। যেমন ফর এক্সাম্পল, একজন ওয়ার্কার যে ধরুন মালয়েশিয়া যাচ্ছে, তার একটা মাইগ্রেন্ট ওয়ার্কার বাংলাদেশে যে মালয়েশিয়া যাচ্ছে, তার কিন্তু যাইতে টোটাল খরচা হচ্ছে ধরেন 8 লাখ টাকার মতো, 7-8 লাখ টাকার মতো, অ্যান্ড তার স্যালারি হচ্ছে এরকম 30-40 হাজার বাংলাদেশ টাকার মতো। সো ওই পুরো 8 লাখ টাকাটা তার পুরাপুরি উঠে আসতে কিন্তু অলমোস্ট 3-3.5-4 বছর লাগে যাচ্ছে, রাইট? হাউএভার, একজন মানুষ যে ধরেন ইউএস বা অস্ট্রেলিয়া বা কানাডা এইসব জায়গায় মাস্টার্স করতে যাচ্ছে, তার কিন্তু টাকা খরচা হচ্ছে আরো বেশি। তার ধরেন ফর এক্সাম্পল 40 হাজার টাকা খরচা হচ্ছে, যে ধরেন কানাডা বা অস্ট্রেলিয়া যাচ্ছে। বাট সে যখন মাস্টার্সটা শেষ করে সে যখন চাকরিতে ঢুকবে, ওই 40 লাখ টাকা তার 1 থেকে 1.5 বছরের মধ্যে কিন্তু উঠে যাবে। 1.5 বছরের মধ্যে তার পুরো টাকাটা উঠবেই, রাইট? সো এই জিনিসটা এগেন রিলেটস ব্যাক টু দ্য ফ্যাক্ট যে উই শুড ট্রাই টু মেক আওয়ার মাইগ্রেন্ট ওয়ার্কার্স মোর স্কিলড, অ্যান্ড বিদেশে যে পাঠাচ্ছি আমরা আমাদের মাইগ্রেন্ট ওয়ার্কার্সদেরকে, ওদেরকে আরও বেশি এডুকেশন, আরও বেশি স্কিলস শিখায় তারপর পাঠাই। সো এগেন, একজন মানুষ যে মাস্টার্স করতেছে বিদেশে, তার আর্নিং ক্যাপাসিটি আরও অনেক বেশি কম্পেয়ার টু সামওয়ান যে বিদেশে একজন নর্মাল ব্লু কলার জবের জন্য গেছে। সো এগেন, মেইন কথা ঘুরে ফিরে একই, যে উই শুড ট্রাই টু মেক আওয়ার ওয়ার্কার্স মোর স্কিলড, মোর প্রফিশিয়েন্ট ইন ইংলিশ, অ্যান্ড উই শুড ফোকাস মোর অন কোয়ালিটি রাদার দ্যান কোয়ান্টিটি। এই তো দিস ওয়াজ অল ফর দিস ভিডিও। আপনাদের ভিডিও পছন্দ থাকে দেন প্লিজ লিভ আ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। থ্যাংক ইউ সো মাচ।